আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ডক্টর ফাহাদ বিন জামান সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং FCPS Part-1 মেডিসিন গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। অ্যান্ড ওয়েলকাম টু মাই থার্ড লেকচার অন হেপাটোলজি চ্যাপ্টার। আশা করি গত লেকচার ভিডিওটি আপনারা অলরেডি দেখে ফেলেছেন। হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন সম্পর্কে আমি লেকচার ভিডিও আপলোড দিয়েছিলাম। ভাইরাল মার্কারগুলো ইন্টারপ্রিটেশন আপনারা শিখে ফেলেছেন আশা করি এবং পড়ে ফেলেছেন, উপকৃত হয়েছেন ইনশাল্লাহ। আজকে সেই ধারাবাহিকতায় থার্ড লেকচার নিয়ে হাজির হয়েছি, কারণ আমাদের হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন পুরোটা শেষ হয়নি। আজকে আমরা দুইটা বক্স পড়বো, ইম্পর্ট্যান্ট বক্স এবং ম্যানেজমেন্ট পড়বো। এই বক্সগুলো থেকে MCQ এবং SBA-তে ভাইরাল মার্কার ইন্টারপ্রিটেশন এগুলো আসতে পারে। এগুলো আপনাদের শিখতে হবে। আপনাদের যে কোনো পোস্ট গ্রাজুয়েশন এক্সাম, সেটা FCPS Part-1 পরীক্ষা হোক, MRCP Part-1 রেসিডেন্সি ডিপ্লোমা যেটাই হোক, সেখানে হেপাটাইটিস বি থেকে খুবই এই সচরাচরভাবে একটা করে SBA দিয়ে দেয়। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তারপরে টপিকটি পড়ে ফেলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমি যেটা ইনভেস্টিগেশন সম্পর্কে বলেছিলাম গত ভিডিওতে এবং হেপাটাইটিস বি ভাইরাস সম্পর্কে বেসিক যে আইডিয়া ওগুলো দিয়েছিলাম, আজকে দেখেন কিছু ট্রিটমেন্ট সম্পর্কে আলোচনা করবো এবং বক্স। এখানে দেখেন কি বলছে, ট্রিটমেন্ট অফ একিউট হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন ইজ সাপোর্টিভ। ঠিক আছে, সাপোর্টিভ উইথ মনিটরিং অর উইথ মনিটরিং ফর অ্যাকিউট লিভার ফেইলর। অ্যাকিউট লিভার ফেইলরের দিকে যাচ্ছে কিনা সেটা আমাদের মনিটরিং করতে হবে। অ্যান্টিভাইরাল থেরাপি ইউজুয়ালি অনলি কনসিডারিং দোজ উইথ এভিডেন্স অফ সিভিয়ার লিভার ইনজুরি উইথ কোয়াগুলোপ্যাথি। আমি অ্যান্টিভাইরাল থেরাপি তখনই দিব যখন পেশেন্টের সিভিয়ার লিভার ইনজুরি ডেভেলপ করবে এবং কোয়াগুলোপ্যাথি থাকবে, যেমন INR যদি গ্রেটার দেন 1.5 হয়, আমরা INR দেখব। অর এ প্রট্রাক্টেড কোর্স উইথ পারসিস্টেন্ট সিমটমস, যদি পারসিস্টেন্ট সিমটমস গ্রেটার দেন 4 উইকস থাকে বা 1 মাস। এখন দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, রিকভারি ফ্রম অ্যাকিউট হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন অকার্স উইদিন 6 মান্থস, মানে 6 মাসের মধ্যে রিকভারি হয়ে যায় অ্যাকিউট ইনফেকশন থেকে। অ্যান্ড ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য অ্যাপিয়ারেন্স অফ অ্যান্টিবডি টু ভাইরাল অ্যান্টিজেন, মানে আমাদের হেপাটাইটিস বি কোর অ্যান্টিবডি বা HBS এগুলো ডেভেলপ করবে, অ্যান্টিবডি ডেভেলপ করবে। পারসিস্টেন্স অফ পারসিস্টেন্স of HBEAG or HBsAg indicates chronic infection। 3 থেকে 6 আমাদের যখন অ্যাকিউট ইনফেকশন শেষ হয়ে যাবে, তারপরে যদি আমাদের HBEAG মানে রেপ্লিকেশন হচ্ছে অথবা হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, এই দুটো থাকে, তাহলে সেটা ইন্ডিকেট করবে আমাদের ক্রনিক ইনফেকশনের দিকে আমরা যাচ্ছি। মানে 6 মাস পরেও যদি এগুলো প্রেজেন্ট থাকে, সেগুলো হচ্ছে ইন্ডিকেট করবে ক্রনিক ইনফেকশনের দিকে আমরা আগাচ্ছি। আর যদি না থাকে, এই দুটা না থাকার পর যদি আমাদের অ্যান্টিবডি থেকে যায় শুধু, সেটা মানে আমাদের অ্যাকিউট ইনফেকশন ছিল, শেষ হয়ে গেছে, আমরা রিকভারি স্টেজের দিকে যাচ্ছি আর কি। তাহলে দেখেন আমরা এখন বক্সটা দেখবো, খুব ইম্পর্টেন্ট একটা বক্স। সেটা হচ্ছে 24.39, দ্য 5 phases অফ ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন। এখানে শুরুতেই আপনাকে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে ইনফেকশন একটা জিনিস আর হেপাটাইটিস একটা জিনিস। ঠিক আছে, ইনফেকশনে আপনার যেটা হয়, এই যে ইনফেকশনে HBEG পজিটিভ ক্রনিক ইনফেকশন। ঠিক আছে, এখানে যেগুলো হবে সেটা হচ্ছে আপনার নর্মাল অর মিনিমাল নেক্রো ইনফ্লামেশন হবে, নর্মাল অথবা মিনিমাল নেক্রো ইনফ্লামেশন। আর যেটা হেপাটাইটিস ই অ্যান্টিজেন পজিটিভ ক্রনিক হেপাটাইটিস, সেটাই হচ্ছে মডারেট অর সিভিয়ার নেক্রো ইনফ্লামেশন হবে। একটা হচ্ছে যেটা ইনফেকশন সেটা নর্মাল অর মিনিমাল, আর যেটা হেপাটাইটিস ডেভেলপ করতেছে ক্রনিক হেপাটাইটিস, সেটা হচ্ছে মডারেট অর সিভিয়ার। আর আমাদের হচ্ছে যেটা ক্রনিক ইনফেকশনের দিকে যাবে, হেপাটাইটিস বি ভাইরাস অ্যান্টিজেন পজিটিভ যেটা, সেটা হচ্ছে ভাইরাল লোডটা সবসময় বেশি থাকবে। ঠিক আছে, আমাদের ভাইরাল লোডটা এখানে বেশি থাকবে আর ALTটা নর্মাল থাকবে। আর যেটা হচ্ছে হেপাটাইটিস, সেটা হচ্ছে ভাইরাল লোডটা একটু কম থাকবে, ALTটা বাড়বে। হেপাটাইটিস মানে কি, আমাদের যে লিভার এনজাইম ALT সেটা বাড়তেছে, সেটা ইন্ডিকেট করে। আর ইনফেকশন মানে কি, আমাদের ভাইরাল লোড বাড়তেছে, সেটা ইন্ডিকেট করে। আশা করি বুঝতে পেরেছেন। নিচেরগুলোও একই। আসুন এখন হচ্ছে ডিফারেন্সিয়েট করি আমরা দুইটা কথা। এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে প্রথমে HBAG পজিটিভ ক্রনিক ইনফেকশনটা দেখি। প্রলংড ইন পেরিনেটালি ইনফেক্টেড ইন্ডিভিজুয়াল, যারা পেরিনেটালি ইনফেক্টেড হয় তাদের ক্ষেত্রে প্রলং থাকে এটা, আর মে বি শর্ট অর অ্যাবসেন্ট ইফ ইনফেক্টেড এজ অ্যান অ্যাডাল্ট।
অ্যাডাল্টে হচ্ছে শর্ট থাকতে পারে আর অ্যাবসেন্ট থাকতে পারে। হাই ভাইরাল লোড অ্যান্ড সো ভেরি ইনফেকশিয়াস, প্রিভিয়াসলি নোন অ্যাজ ইমিউন টলারেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে ইমিউন টলারেন্ট স্টেট, এটা আপনাকে মাথায় রাখতে হবে। মানে খুবই ভাইরাল লোড থাকবে এখানে, এবং এখানে সেটাই বলছে খুব ভাইরাল লোড থাকবে, আর হচ্ছে খুবই ইনফেকশিয়াস থাকবে। কারণ হচ্ছে SBEAG মানে আমাদের অনেক বেশি এখানে, মানে রেপ্লিকেশন অনেক বেশি হচ্ছে, এটা হচ্ছে হাই ইনফেক্টিভিটি এক্সপ্রেস করে। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। আর হচ্ছে SBEAG পজিটিভ যেটা, SBEAG পজিটিভ ক্রনিক হেপাটাইটিস যেটা, সেটা হচ্ছে ভাইরাল লোড একটু কম। আগেটা ছিল 10⁻7 বেশি, আর এটা হচ্ছে 10⁻4 to 10⁻7। কিন্তু এখানে আমার ALTটা রেস্ট থাকবে, ALTটা কিন্তু রেস্ট। ঠিক আছে, আর মডারেট সিভিয়ার নেক্রো ইনফ্লামেশন হয় লাস্ট উইকস অর ইয়ার্স। নোটসে কী বলছে এখানে আবার রিস্ক অফ সিরোসিস অর ACC প্রলং, প্রিভিয়াসলি নোন অ্যাজ ইমিউন রিঅ্যাক্টিভ। যেহেতু আমার ইমিউন রিঅ্যাক্টিভ মানে ইমিউনিটি খুব অ্যাক্টিভ, তার মানে আমাদের লিভার ইনজুরি হচ্ছে, মডারেট অর সিভিয়ার নেক্রো ইনফ্লামেশন হচ্ছে, এজন্য আমাদের এনজাইম ALT বাড়তেছে। আশা করি বুঝতে পেরেছেন। কারণ আমাদের হচ্ছে ভাইরাস দূর করতে গিয়ে উল্টা হচ্ছে আমাদের লিভার সেলের ইনজুরি হয়, হেপাটোসাইটের ইনজুরি হয়, তখন আমাদের ALT বেড়ে যায়। এক্ষেত্রে আমাদের হেপাটাইটিস বি ভাইরাস থেকে রিস্ক অফ সিরোসিস অ্যান্ড ACC প্রলংড, যদি প্রলং হেপাটাইটিস থাকে তাহলে সিরোসিস আর হেপাটোসেলুলার কার্সিনোমার রিস্ক বেড়ে যায়। আশা করি ক্লিয়ার হয়েছে। এখন বাকিগুলোও এরকম কাছাকাছি, চলুন দেখি। SBEAG ক্রনিক, SBEAG নেগেটিভ, নেগেটিভ, এটা আগেরটা ছিল কিন্তু পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ ক্রনিক ইনফেকশন। প্রথমটায় যেটা আমরা পড়েছি সেটা ছিল পজিটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ ক্রনিক ইনফেকশন। এখানে কি আমাদের হচ্ছে SBEAGটা, সরি SB সারফেস অ্যান্টিজেনটা শুধু পজিটিভ, আর SBEAG যেহেতু নেগেটিভ বলছে সুতরাং নেগেটিভ। আর হচ্ছে আমাদের ভাইরাল লোডটা এখানে 2000-এর চেয়ে কম, মানে কমতেছে। আর হচ্ছে ALTটা নর্মাল, তার মানে কি নর্মাল অর মিনিমাল নেক্রো ইনফ্লামেশন। লো রিস্ক অফ সিরোসিস, যেহেতু আমাদের নর্মাল অর মিনিমাল নেক্রো ইনফ্লামেশন, তার মানে রিস্ক কমে গেল, সিরোসিস অর ACC ইন মেজরিটি রিস্ক কম। প্রিভিয়াসলি নোন অ্যাজ ইনঅ্যাক্টিভ ক্যারিয়ার। ইনঅ্যাক্টিভ ক্যারিয়ার তাহলে আপনারা বুঝতে পারছেন ইনঅ্যাক্টিভ ক্যারিয়ার মানে কি। মানে হচ্ছে এখানে SBEAG নেগেটিভ, রেপ্লিকেশন হচ্ছে না, ইনফেক্টিভিটিও কম, এটাই এক্সপ্রেস করে। EAG নেগেটিভ মানে এটা এক্সপ্রেস করে, কিন্তু ক্যারিয়ার, কারণ আমার সারফেস অ্যান্টিজেন পজিটিভ। অ্যাক্টিভ ক্যারিয়ার যদি থাকতো তাহলে কি হইতো, SBEAG পজিটিভ হইতো। ইনঅ্যাক্টিভ মানে SBEAG নেগেটিভ, রেপ্লিকেশন হচ্ছে না, শুধুমাত্র সার্ভিস অ্যান্টিজেনটা পজিটিভ। খুব ইম্পর্টেন্ট একটা কথা কিন্তু, ইনঅ্যাক্টিভ ক্যারিয়ার। আর SBEAG নেগেটিভ ক্রনিক হেপাটাইটিস, এখানে হচ্ছে আপনার আগের মতো সার্ভিস অ্যান্টিজেন পজিটিভ কিন্তু SBEAG নেগেটিভ। এখানে হচ্ছে ফ্লাকচুয়েট করতেছে ভাইরাল লোডটা 2000-এর বেশি, আর ALTটা আমার রেস্ট অর ফ্লাকচুয়েটিং, এটাও ফ্লাকচুয়েট করতেছে। এখানে আমার মডারেট অর সিভিয়ার নেক্রো ইনফ্লামেশন মে রিপ্রেজেন্ট লেট ইমিউন রিঅ্যাক্টিভেশন, পরবর্তীতে ইমিউন রিঅ্যাক্টিভেশন হতে পারে, অর প্রেজেন্স অফ প্রি-কোর মিউটেন্ট। এই যার একটা ইম্পর্টেন্ট কথা, আমরা কিন্তু গত ভিডিওতে এটা পড়েছি, প্রি-কোর মিউটেশন কখন হয়। প্রি-কোর মিউটেন্ট হলে কি আমরা SBEAG পাই না, ওখানে মিউটেশন হয়ে গেছে, এটাকে বলে প্রি-কোর মিউটেশন। এই জন্য আমরা পাচ্ছি হচ্ছে প্রি-কোর মিউটেশন এন্ড হাই রিস্ক অফ সিরোসিস অর ACC। যেহেতু আমার এখানে ALT বেশি, সিভিয়ার নেক্রো ইনফ্লামেশন হচ্ছে, সুতরাং সিরোসিস অথবা হেপাটোসেলুলার কার্সিনোমার দিকে বেশি যাবে, হাই রিস্ক। SBS যে নেগেটিভ ফেস, এখানে সব নেগেটিভ। এখানে হচ্ছে আপনার সারফেস অ্যান্টিজেন নেগেটিভ, তারপরে EAG নেগেটিভ, সব নর্মাল, ALT নর্মাল, হিস্টোলজি নর্মাল। আলট্রাসাউন্ড করলে ডিটেক্ট লো হেপাটাইটিস বি ভাইরাল DNA ইভেন আফটার SBSAG লস, লো পাওয়া যেতে পারে আর কি। আশা করি বুঝতে পেরেছি। এখন একটু ম্যানেজমেন্টটা আমরা দেখি। ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেপাটাইটিস বি, ঠিক আছে। ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেপাটাইটিস বিতে কি বলছে, ওয়ান্স হেপাটাইটিস বি ইনফেকশন হ্যাজ বিন প্রেজেন্ট ফর মোর দেন 6 months, যদি হেপাটাইটিস বি ইনফেকশন 6 মাসের বেশি থাকে, সেটাকে স্পন্টেনিয়াস ক্লিয়ারেন্স ইজ আনকমন। স্পন্টেনিয়াস ক্লিয়ারেন্স হবে না, 6 মাসের বেশি হয়ে গেছে ইনফেকশন
শুরু হয়েছে, অনেক স্পন্টানিয়াস ক্লিয়ারেন্স আনকমন। মোস্ট পেশেন্টস উইথ ক্রনিক হেপাটাইটিস বি আর অ্যাসিম্পটোমেটিক ডেভেলপ কমপ্লিকেশনস আছে সিরোসিস ডেভেলপ করতে পারে, এটা আমরা অলরেডি জানি, সিরোসিস ডেভেলপ করতে পারে, আর হচ্ছে এইচসিসি ডেভেলপ করতে পারে অনলি আফটার মেনি ইয়ার্স। ফাইব্রোসিস অ্যাকুমুলেটস ডিউরিং পিরিয়ডস অফ লিভার ইনজুরি হেপাটাইটিস অ্যান্ড রেজাল্টস ইন সিরোসিস। এখানে পার্সেন্টেজগুলো বলছে কত পার্সেন্টের ক্ষেত্রে সিরোসিস হয়, কত বছর বয়সের মধ্যে। ক্রনিক হেপাটাইটিস বি হেপাটাইটিস কত বছর থাকলে কত পার্সেন্ট পেশেন্টের মধ্যে সিরোসিস ডেভেলপ করে। রেট অফ প্রোগ্রেশন টু সিরোসিস ইজ হায়ার ইন, এই যে এটা খুব ইম্পর্টেন্ট একটা তথ্য, কাদের ক্ষেত্রে সিরোসিস হায়ার প্রোগ্রেশন হবে, যাদের এইচবিএজি নেগেটিভ হেপাটাইটিস, ঠিক আছে। দেন এইচবিএসএজি পজিটিভ হেপাটাইটিস, যাদের নেগেটিভ তাদের ক্ষেত্রে কিন্তু সিরোসিসের প্রোগ্রেশনটা হায়ার। এই যে আমরা এটা বক্স একটু আগে পড়ে আসছি, দেখেন এই যে নেগেটিভ ক্রনিক হেপাটাইটিস যারা নেগেটিভ তাদের ক্ষেত্রে কিন্তু এই যে কই গেল আমার এএলটি যেখানে বেশি সেখানে কিন্তু হাই রিস্ক অফ সিরোসিস এন্ড এইচসিসি, ঠিক আছে, খেয়াল করতে হবে এটা। দ্য আইডিয়াল গোল অফ ট্রিটমেন্ট উড বি অ্যাচিভ লং টার্ম ভাইরাল ক্লিয়ারেন্স উইথ লস অফ এইচবিএসএজি। আমাদের মূল টার্গেট থাকবে এইচবিএসএজি কমানো, ভাইরাল ক্লিয়ারেন্স করা আর কি, আর হচ্ছে যাতে সিরোসিস এবং এইচসিসিতে প্রোগ্রেস না করতে পারে। দ্য গোলস অফ ট্রিটমেন্ট আর দেয়ার ফর এইচবিএসএজি সেরোকনভার্সন, মানে পজিটিভ থেকে আমরা নেগেটিভ করবো, এইচবিইএজি রিডাকশন ইন হেপাটাইটিস বি ভাইরাল ডিএনএ অ্যান্ড নর্মালাইজেশন অফ দ্য এলএফটি। আমাদের লিভার এনজাইম নর্মাল করতে হবে, এইচবিইএজি সেরোকনভার্সন করতে হবে, আর হেপাটাইটিস বি ভাইরাল ডিএনএটা কমাইতে হবে আর কি, ভাইরাল লোডটা কমাইতে হবে। এটা কিন্তু এমসিকিউ পাল, এখান থেকে এই তিনটা তথ্য থেকে এমসিকিউ দিতে পারে, এগুলো খেয়াল করে পড়তে হবে। আচ্ছা আমরা এখন দেখি এই বক্সটা একটু দেখি, আমরা ডিটেলস ম্যানেজমেন্ট একটু পরে যাচ্ছি, এই বক্সটা একটু দেখে আসি। হাউ টু ইন্টারপ্রিট দ্য সেরোলজিক্যাল টেস্ট অফ অ্যাকিউট হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন, খুব ইম্পর্টেন্ট। আমরা এই ফিগারটা গত ভিডিওতে দেখিয়েছি, এটা বুঝতে পারলে যদি এটা পড়ে থাকেন তাহলে এই বক্সটা কোনো ব্যাপার না। আমাদের ইনকিউবেশন পিরিয়ডে কি থাকবে, ইন্টারপ্রিটেশন দেখেন, প্রথম টা কি ইনকিউবেশন পিরিয়ডটা বলছে, সেখানে অবশ্যই ইনকিউবেশন পিরিয়ডে আমরা হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন পাবো, এটাই স্বাভাবিক। আর আমরা কি জানি, গত ভিডিওতে আমি কি বলেছি, হেপাটাইটিস বি কোর অ্যান্টিবডি যেটা সেটা প্রথমেই ব্লাডে চলে আসে, ইনফেকশন হওয়ার সাথে সাথেই ব্লাডে চলে আসে, তার মানে আইজিএম পজিটিভ থাকবে। আর আইজিজি এত তাড়াতাড়ি আসবে না, আইজিজি অনেক পরে আসবে। আর এসবিএস এত তাড়াতাড়ি আসবে না, এটাও পরে আসবে। তার মানে আমাদের পজিটিভ হচ্ছে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন আর এসবিসি আইজিএম খেয়াল করতে হবে। এই যেখানে ফিগার আছে দেখেন, এই যে আমাদের সারফেস অ্যান্টিজেন, এই যে ব্লু কালারটা আমরা শুরুতেই পেয়ে গেলাম প্রথম মাসে। তারপরে হচ্ছে এসবিসি আইজিএম যেটা এই যে রেড কালার, এটাও পরবর্তী মাসে চলে এসেছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, আশা করি বুঝতে পেরেছেন। আর বাকিগুলা কিন্তু এখনও আসেনি। অ্যাকিউট হেপাটাইটিস ডেভেলপ করে গেছে, আর্লি স্টেজে কী পাবো আমরা, সার্ভিস অ্যান্টিজেন তো পজিটিভ থাকবে, এসবিসি আইজিএম তো পজিটিভ থাকবে, এগুলা নেগেটিভ থাকবে সেম। আর এস্টাবলিশড কেসে কি হবে, যখন এস্টাবলিশড হয়ে যাবে তখন হচ্ছে সার্ভিস অ্যান্টিজেন পজিটিভ, আইজিএম পজিটিভ, আইজিজিও চলে আসছে, দেখছেন, কারণ এটা দিন বাড়তেছে। আর এসবিএস এখনও আসেনি, এটা আসতে আসতে 3 to 6 months টাইম লাগবে, ঠিক আছে। এই যে দেখেন এখানে আমি দেখিয়ে দিই, এই যে পিঙ্ক কালার যেটা 1 2 3 4 5 6 মাস, 6 মাস সময় লাগে প্রায়। কনভালেসেন্স মানে পেশেন্টের সাইন সিমটমস আস্তে আস্তে রিজলভিং আর কি, সাইন সিমটমস ফ্রি হচ্ছে আর কি, ভালোর দিকে যাচ্ছে। সেটা যদি 3 to 6 months হয় স্টেজ, সেই ক্ষেত্রে এইচবিএসএজি নেগেটিভ হয়ে গেছে, দেখছেন, আস্তে আস্তে নাই, ট্রিটমেন্ট পেতে পেতে আস্তে আস্তে নাই। আইজিএমটা আমার এইচবিসি আইজিএমটা থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু আইজিজি অবশ্যই থাকবে। আমরা হচ্ছে রিকভারি স্টেটের দিকে যাচ্ছি। আর এসবিএস প্লাস মাইনাস আসতেও পারে, এখনও আসে না, বা 3 to 6 months দিকে আসে আর কি, আসতেও পারে নাও আসতে পারে, বা কিছুদিন পরে আসবে আর কি। আর 6 to 9 months দেখেন এই যে এইচবিএসি তো অবশ্যই নেগেটিভ, এটাও নেগেটিভ হয়ে গেছে কারণ টাইম বাড়তেছে। আর আইজিজি যেটা এটা অবশ্যই পজিটিভ থাকবে, এখন টাইম বাড়তেছে। আর এসবিএস অবশ্যই থাকবে, কারণ এটা আমার 6 মাসের বেশি পার হয়ে গেছে। আমি কি বলেছি, 3 to 6 months থেকে পজিটিভ হয় নর্মালি, যেহেতু 6 থেকে 9 মাস তাহলে অবশ্যই পাওয়া যাবে। আর পোস্ট ইনফেকশনে কি, প্রথম দুইটা তো অবশ্যই নেগেটিভ থাকবে, লাস্টের দুইটা আমার পজিটিভ পাবো আর কি। আর এসবিএস নেগেটিভ উপায় পেতে পারি। আর ইমিউনাইজেশন উইদাউট ইনফেকশন, আমার ইনফেকশন নাই, আমি শুধু
ভ্যাকসিন নিয়েছি প্রোটেকশনের জন্য। আমি একজন হেলথ কেয়ার পার্সোনাল, আমার কাজ করতে হয় পেশেন্টদের নিয়ে, আমি ভ্যাকসিন নিয়েছি, তার মানে এগুলো সব আবার নেগেটিভ থাকবে। তাহলে পজিটিভ থাকবে শুধু হচ্ছে NTHBS, কারণ এটাই আমি নিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। এগুলোর সব বিস্তারিত ব্যাখ্যা আমি গত ভিডিওতে অলরেডি দিয়েছি, আজকে শুধু ইন্টারপ্রিট করলাম। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে SBA MCQ যে কোনোটা আসতে পারে, যে কোনো এক্সামে। এখন আমরা একটু ইয়াটা দেখি, ম্যানেজমেন্টটা কী কী, কোন কোন অ্যান্টিভাইরাল ড্রাগ দিব, কেন দিব, কোনটা কোথায় কোনটা দিব না, এগুলো জানতে হবে। ডিরেক্ট অ্যাক্টিং নিউক্লিওসাইড অর নিউক্লিওটাইড অ্যান্টিভাইরাল এজেন্ট অনলি অ্যাডমিনিস্টার্ড নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইড অ্যান্টিভাইরাল এজেন্টস আর দ্য মেইন স্টে অফ থেরাপি। আমাদের মেইন স্টে অফ থেরাপি, ঠিক আছে, সরি অনলি না, ওরালি, মানে ওরালি দিব আমরা। মেইন স্টে অফ থেরাপি কি, ওরালি অ্যাডমিনিস্টার্ড। দিস অ্যাক্ট বাই ইনহিবিটিং দ্য রিভার্স ট্রান্সক্রিপ্ট, আমাদের মেকানিজম অফ অ্যাকশনটা জানতে হবে, এটা কিন্তু দিতে পারে। ইনহিবিট করবে রিভার্স ট্রান্সক্রিপশন অফ প্রি জিনোমিক RNA টু হেপাটাইটিস বি ভাইরাস DNA বাই হেপাটাইটিস বি ভাইরাস DNA পলিমারেজ, মানে এই এটাকে ব্লক করবে, এই পাথওয়েকে ব্লক করবে। মানে হেপাটাইটিস বি ভাইরাস DNA পলিমারেজ যে রিভার্স ট্রান্সক্রিপশন করতেছে প্রিজিনোমিক RNA থেকে হেপাটাইটিস বি ভাইরাস DNA তে, সেটাকে ব্লক করে দিবে, এটাই বলছে এখানে। তারপর নিচে একটা ইম্পর্টেন্ট লাইন আছে, আমি আর কি কি দিব, দিস ইজ পার্টিকুলার ইম্পর্টেন্ট উইথ সাম অফ দ্য ওল্ডার এজেন্টস সাচ লেমিভোডিনাস মিউটেশন বাই প্রিভিয়াস ইন্টারভ্যালেশন মে অলসো রেজিস্ট্যান্স। আমাদের দিতে হবে এন্টেকাভির অর টেনোফেভির, এন্টেকাভির অ্যান্ড টেনোফেভির আর পটেন্ট অ্যান্টিভাইরাল উইথ এ হাই ব্যারিয়ার টু জেনেটিক রেজিস্ট্যান্স। এই দুইটা ড্রাগে খুব একটা জেনেটিক রেজিস্ট্যান্স হয় না, সেজন্য আমরা এই দুইটা ড্রাগ চয়েস করব। আর দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফার্স্ট লাইন এজেন্টস, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের SBA পার্ট। ফার্স্ট লাইন এজেন্ট আসলে কি দিতে হবে, এন্টেকাভির অ্যান্ড টেনোফেভির, ঠিক আছে। আর লেমিভোডিনটা ইদানিং দিচ্ছে না, লেমিভোডিন কেন দিচ্ছে না এটা জানতে হবে। এই যে দিস এজেন্ট ইজ নাও সেলডম ইউজড ফর দ্য ট্রিটমেন্ট অফ হেপাটাইটিস বি ভাইরাস বাট মে বি ইউজ টু প্রিভেন্ট রিঅ্যাক্টিভেশন ইন পেশেন্টস উইথ ফাস্ট হেপাটাইটিস ভাইরাস ইনফেকশন ইফ দে আর আন্ডারগোয়িং ট্রিটমেন্ট উইথ রিটুক্সিমাব কেমোথেরাপি। এখানে একটা কথা আছে, long-term therapy is often complicated by the development of hepatic virus DNA polymerase mutant. এখানে একটু রেজিস্ট্যান্স হয়, ঠিক আছে। আমাদের যদি যে এনজাইমটা আমরা ব্লক করতেছি হেপাটাইটিস বি ভাইরাস DNA সেটা পলিমারেজ, সেটা যদি মিউট্যান্ট ডেভেলপ করে, সেক্ষেত্রে রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে লেভোমোটিন দিলে। ইনিশিয়ালি ইফেক্টিভ, কিন্তু লং টার্ম থেরাপি দিতে রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে, কারণ হচ্ছে আমাদের দীর্ঘদিন পরে পলিমারেজ এনজাইমের মিউটেশন হয়ে যেতে পারে, তখন আর লেভোমোটিন কাজে লাগবে না। অ্যান্টিকাভেন্টান হুবের বিস্তারিত বলছে এখানে। এই যে monotherapy with anticoagulant is substantially more effective than lamivudine in reducing viral load in SBESG positive and negative chronic hepatitis। মানে লেমিভোডিন দেওয়ার চেয়ে আমরা যদি অ্যান্টিকাভিরটেন হুবির মনোথেরাপিও দেই, যে কোনো একটা দিয়ে, সেটা হচ্ছে ভাইরাল লোডটা তাড়াতাড়ি কমায়, ভালোভাবে কমায় ক্রনিক হেপাটাইটিসে, সেটা SBESG নেগেটিভ পজিটিভ যাই হোক। এখানে রেজিস্ট্যান্সও কম ডেভেলপ করে। Both drugs have action against HIV মানে হেপাটাইটিস হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, সো দে আর ইউজেস মনোথেরাপি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা বলে দেই, যাদের হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস এবং HIV এইডস একসাথে এফেক্টেড, দুইটা নিয়ে একসাথে এফেক্টেড, তাদের ক্ষেত্রে আপনি যদি অ্যান্টিকোয়াগুল্যান্ট যে কোনো একটা দেন তাহলে সমস্যা হতে পারে। দেখা যাচ্ছে যে কোনো একটা দিলে হেপাটাইটিস বি ভাইরাসের জন্য যে কোনো একটা দিলে ওই HIVর জন্য আরেকটা ড্রাগের এগেনস্ট রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে, সেজন্য আমাদেরকে দিলে একসাথে দুইটা দিতে হবে, তাহলে আর রেজিস্ট্যান্স ডেভেলপ করবে না, এখানে সেটাই বলছে। কারণ হচ্ছে আমাদের HIV যদি খুব এফেক্টেড থাকে, সেক্ষেত্রে আমাদের ইমিউনিটি এমনিতেই কম থাকে, সেক্ষেত্রে ডেভেলপ করতে পারে রেজিস্ট্যান্স। Both drugs have action against HIV and so their use as monotherapy is contraindicated in HIV positive patients as it may lead to HIV antiviral drug resistance, ঠিক আছে, এই যে এটাই বলছে। Other nuclear antiviral drugs should be used as first line monotherapy due to induction of viral mutants unless anticoagulant are not available or appropriate. অন্যগুলো আমরা দিব না, যদি অ্যান্টিকোয়াগুলেন্ট নাও পাই, মানে যদি না পাই, যদি পাই তাহলে এটাই দিব, না পাইলে দেওয়া যেতে পারে, কিন্তু পাইলে দেওয়া যাবে না, আর অ্যাপ্রোপ্রিয়েট না হলে দেওয়া যাবে না। কারণ মিউটেশন ডেভেলপ করতে পারে।
মানে অ্যান্টিকাভির টেনোভির পাইলে আমাদের এটা দিয়ে ট্রিটমেন্ট দিতে হবে, আর এফ্লুভির থাকলে এটা দিয়ে দিতে হবে, মোট কথা এটাই। একটা হচ্ছে প্যাগাইলেটেড ইন্টারফেরন আলফা এক্স বাই অগুমেন্টিং দ্য হোস্ট ইমিউন রেসপন্সটা বাড়ায় হোস্টের। আর ইন্টারফেরন ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন দ্য প্রেজেন্স অফ সিরোসিস, আমাদের যদি পেশেন্টের সিরোসিস থাকে সেই ক্ষেত্রে ইন্টারফেরন দেওয়া যাবে না, কন্ট্রাইন্ডিকেটেড। আর লিভার ট্রান্সপ্লান্টেশনটা দেখেন, যাদের অ্যাডভান্স লিভার ডিজিজ হয়ে গেছে আবার এইচসিসি হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমরা লিভার ট্রান্সপ্লান্টেশন করতে পারি, এখানে এটাই বলছে। হেপাটোসেলুলার কার্সিনোমা রিস্ক, ঠিক আছে, ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ রিস্ক অফ হেপাটোসেলুলার কার্সিনোমা ইভেন ইন দ্য অ্যাবসেন্স অফ সিরোসিস। ধরেন একটা পেশেন্টের হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন হয়েছে অনেক দিন ধরে, অনেক বছর ধরে, সেই পেশেন্টের সিরোসিস হয় নাই কিন্তু ডিরেক্টলি কার্সিনোমা হতে পারে, কিন্তু এটাই বলছে। এখন কি কি রিস্ক ফ্যাক্টর আছে, কারা কারা রিস্ক বাড়ায়, এই 1 2 3 4 5 6 6টা ওয়ার্ড মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। এখন আমরা প্রিভেনশন কীভাবে করবো, হেপাটাইটিস বি ভাইরাস প্রিভেনশন, এতক্ষণ আমরা এফেক্টেড হয়েছে ট্রিটমেন্ট দিছি, এখন আগে থেকে প্রিভেন্ট কীভাবে করবো চলুন দেখি। ইন্ডিভিজুয়ালস আর মোস্ট ইনফেকশিয়াস হোয়েন হাই লেভেলস অফ হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ আর প্রেজেন্ট ইন দ্য ব্লাড, যখন এই ডিএনএটা থাকবে তখন এটা মোস্ট ইনফেকশিয়াস, মানে যখন আমাদের এইচবিইএজিটা পজিটিভ থাকবে ইনফেকশন ফেজে। কোথায় কোথায় পাওয়া যায় ডিএনএ, স্যালাইভাতে, ইউরিনে, সিমেন, ভেজানাল সিক্রেশন। যদিও ইউরিন ট্রান্সমিট করার জন্য ক্যাপেবল না সেটাই বলছে। আর এই যে হেপাটাইটিস বি ভাইরাস ইজ 10 times মোর ইনফেকশিয়াস দেন হেপাটাইটিস সি, খুব ইম্পর্টেন্ট একটা কথা। তার মানে আমার হেপাটাইটিস বি ভাইরাস মোর ইনফেকশিয়াস দেন সি ভাইরাস, ঠিক আছে, 10 times মোর। A recombinant hepatitis B virus vaccine containing surface antigen is available Engerix, আমরা জানি মার্কেটে এটা পাই, capable of producing acute immunization in 95% or of normal individuals, আমরা Engerix দিতে পারি। দ্য ভ্যাকসিন কখন আমরা অফার করব, যারা হচ্ছে ইনক্রিজ রিস্ক অফ ইনফেকশনে আছে, যাদের এখনও ইমিউন না আর কি। ধরেন যারা হসপিটাল পার্সোনাল, এই যে আমাদের বক্স আছে এখানে একটা নিচে, এটা পড়লে বুঝতে পারেন, যারা ড্রাগ ইউজার্স, MSM, নিউবর্ন অফ ইনফেক্টেড মাদার্স, ক্রনিক হেমোডায়ালিসিসের পেশেন্ট, সিএলডির পেশেন্ট, নার্সিং ল্যাবরেটরি পার্সোনাল, মেডিকেল পার্সোনাল, ডক্টরস, সেক্সুয়াল পার্টনার্স, রেগুলার এদের ক্ষেত্রে দিব। As evidenced by anti-HBs in the blood, the vaccine is ineffective in both already infected, যারা অলরেডি ইনফেক্টেড হয়ে গেছে ভাইরাস দিয়ে তাদেরকে দিয়ে লাভ নাই, ইনএফেক্টিভ। এখন যদি কোনো একটা হুট করে এক্সপোজার হয়ে গেছে, তখন আপনার ধরেন আপনি কাজ করতে গিয়ে, ল্যাবরেটরিতে কাজ করতে গিয়ে বা কোনো পেশেন্টের ব্লাড টানতে গিয়ে বা ব্লাড দিতে গিয়ে নিডলের খোঁচা খাইলেন, তখন কি করতে হবে, সাথে সাথে আপনাকে HBIG দিতে হবে, ঠিক আছে, হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিন, এটা হচ্ছে আপনাকে করবে, অ্যাক্টিভ ইমিউনাইজেশন দিবে, যেটা আমরা প্রস্তুত করি ব্লাড থেকে, প্রিপারেড ফ্রম ব্লাড কন্টেনিং anti-HBs। দে শুড বি গিভেন উইদিন 48 hours, 48 ঘন্টার মধ্যে অথবা 1 সপ্তাহের মধ্যে দিতে হবে। ভ্যাকসিন ক্যান বি গিভেন টুগেদার উইথ anti-HBIG, অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনাইজেশন, ভ্যাকসিনও দিতে পারি একসাথে, অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনাইজেশন করতে পারি। নিউনার্স বর্ন টু হেপাটাইটিস বি ইনফেক্টেড মাদার্স শুড বি, সরি ওটা মানে প্যাসিভ দিছি, অ্যাক্টিভ প্যাসিভ দুইটা একসাথে দিতে পারি। নিউনার্স বর্ন টু হেপাটাইটিস বি ইনফেক্টেড মাদার্স শুড বি ইমিউনাইজড এট বার্থ অ্যান্ড গিভেন ইমিউনোগ্লোবুলিন, ঠিক আছে। যাদের হচ্ছে মা ইনফেক্টেড থাকে হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে, তাদেরকে হচ্ছে জন্মের সাথে সাথে আমাদের ইমিউনোগ্লোবুলিন দিয়ে দিতে হবে, HBIG, ঠিক আছে। হেপাটাইটিস বি সিরোলজি শুড দেন বি চেকড এট 12 months অফ এজ, তারপর হচ্ছে 12 মাস বয়সে, বাচ্চার 12 মাস বয়সে আবার সিরোলজিটা দেখতে হবে কী অবস্থায় আছে। এই যে co-infection উইথ HIV, যদি HIV ইনফেক্টেড থাকে, co-infection increases the morbidity and mortality compared to either infection alone. There are greater levels of hepatitis B virus viremia, faster progression to chronic infection or higher risk of cirrhosis and HCC than hepatitis B virus infection alone. যাদের HBVর সাথে HIV একসাথে co-infected, তাদের ক্ষেত্রে আপনার CLD, হেপাটোসেলুলার কার্সিনোমা রিস্ক বেড়ে যায়, দ্রুত ওইদিকে প্রোগ্রেস করে। কারণ আমাদের HIV ইনফেকশন হলে ইমিউনোসাপ্রেশন থাকে অলরেডি, CD4 সেল কম থাকে, এজন্য আমাদের anti-HBs অ্যান্টিবডি প্রডিউস কম হয়, লস হয় আর কি, রিঅ্যাক্টিভেশন অফ ইনফেকশন এন্ড পুরার অ্যান্টিবডি রেসপন্স টু হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন দিলেও কাজ হয় না, কারণ আমাদের রেসপন্স নাই, ইমিউনিটি কম। প্রেগনেন্সির ক্ষেত্রে এটা হইতে পারে, ট্রিটমেন্ট শুরু করতে হবে, প্রবলেম হইতে পারে ট্রিটমেন্ট, ওই যে আমাদের ট্রিটমেন্ট সম্পর্কে বলছি,
এন্টেকাবেটেনোফোবির একসাথে দিতে হবে, একা একা দেওয়া যাবে না। এখানে এগুলাই বলছে। আশা করি আমার আলোচনা সারমর্ম বুঝতে পেরেছেন। বাকি একটু আপনারা এখন ক্লাসটা দেখার সাথে সাথে পড়ে ফেলেন, তাহলে পড়াগুলো মাথায় ঢুকবে, দেরি করেন না, তাহলে আবার গুলায় যাবে। কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, কিন্তু একটু কনফিউজিং টপিক। পরবর্তীতে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। এরকম ইন্টারেস্টিং মজার মজার ভিডিও ডেভিডসন মেডিসিন রিলেটেড বা বায়োস্ট্যাটিস্টিক্স রিলেটেড বা বেসিক ফিজিওলজি রিলেটেড পেতে আমার ইউটিউব চ্যানেল ডক্টর ফাহাদ বিন জামান সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। নোটিফিকেশন বেলে ক্লিক করে নোটিফিকেশন পেয়ে যাবেন, এবং ভিডিওগুলো আমি আমার প্লেলিস্ট এড করে দিচ্ছি, একসাথে দেখতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সামনে ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে হাজির হবো। সেই মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।